বসুন, থ্যাংক ইউ। ওকে, অসিতবাবুদা যেটা বলে গেলেন, এটা আমি আরেকবার ব্যাপারটা বুঝতে পারছেন যে এইটা কিন্তু হোল ইন্ডিয়াতে অনলি কলকাতায় হচ্ছে আজকের সেশনে, বুঝতে পারছেন? এটা বেসিক্যালি আমরা যে প্যানেলটা করব এখন, সেইটা একটা সিডি বেরোবে এবং আপনি বলতে পারবেন সিডিটা কেনার সময় যে আমি ওইখানে ছিলাম, মানে আমি এখনও আছি কিন্তু তখনও ছিলাম। ওকে, সেটা তাই জন্য আমরা যে একটা স্পেশাল প্যানেলটা করব, এটা হবে আপনারা যে প্রত্যেক দিন যে প্রশ্নের সম্মুখীন হন এবং সেই উত্তরগুলো এখন পাবেন। এবং আমি ডেকে নেব একদম ইস্টার্ন রিজিয়নের টপ লিডারশিপ, যার জন্য আজকে আপনারা এখানে বসে আছেন, তাদের ডেকে নেব, আপনি তাদের মুখে আপনারা শুনবেন। সো লেটস ওয়েলকাম অন দ্য স্টেজ ডক্টর দেবাপী রায়, শুভাশিস ঘোষ, কৌশিক দত্ত, প্রশান্ত ভট্টাচার্য, কিরিটি দাশগুপ্ত। আমরা এখন কলকাতার একটা বড় সামার কনফারেন্সে বসে আছি এবং আপনারা যারা এখানে আছেন অথবা আপনারা যারা এই সিডিটা শুনছেন, প্রত্যেককেই ওয়েলকাম টু দিস ওয়ান্ডারফুল বিজনেস। আপনারা সব এই বিজনেসে জয়েন করেছেন, সবাই আপনারা আগে এগোতে চান, প্ল্যাটিনাম হতে চান, এমারেল্ড হতে চান, ডায়মন্ড হতে চান, এবং এই বিজনেসটা করার জন্যে আপনারা সবাই মিলে একটা অঙ্গীকার নিয়েছেন যে আমি সাকসেসফুল হবই। কিন্তু এই সাকসেসফুল হতে গেলে আপনাদের অনেক কিছু করতে হবে, অনেক অ্যাকশান নিতে হবে, কিন্তু যখনই আপনারা অ্যাকশান নেবেন মনে রাখবেন একটা রিয়াকশান পাবেন, যেটাকে আমরা বলি অবজেকশন। ওকে, অথবা পিপল আপনাকে কোয়েশ্চেন করবে, অনেক রকমের কোয়েশ্চেন আপনারা সম্মুখীন হবেন, হয়তো এখন হচ্ছেন কিন্তু হয়তো জানেন না সেগুলো উত্তর কী করে দিতে হয় বা কী করে হ্যান্ডেল করা যায়। তবে আমরা অ্যাম্বের টার্মসে বলি বা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আমরা আমাদের যেটা শিখিয়েছে আমরা বলি অবজেকশন, কিন্তু বেসিক্যালি অবজেকশন ব্যাপারটা অনেক লোকে নেগেটিভ হিসেবে নেয়। ওকে, বেসিক্যালি অনেকে অবজেকশনটা মানে দেওয়ার মানেটা হচ্ছে তারা আরেকটু জানতে চান যে আমি বিজনেসটা করলে আমি এই প্রশ্ন যদি উত্তর পেয়ে যাই তাহলে আমি আরও এগোতে পারবো। কিন্তু অবজেকশনস আর এক্সকিউজ বলে একটা ব্যাপার আছে। এক্সকিউজ মানে হচ্ছে আপনি ধরুন একটা টিভি কিনতে যাচ্ছেন। ওকে, আপনি টিভিটা অ্যাকচুয়ালি কিনতে চান না, আপনি ঘুরছেন, আপনার না আছে পকেটে, ওখানে তখন পয়সাও নেই, ইচ্ছাও নেই, কিন্তু জাস্ট সেলসম্যানকে একটু বোর করব। ওকে, কোনো কাজ নেই, এটা ঢুকে যাই সোনির দোকানটায়। এবার আপনি যে প্রশ্নগুলো করছেন তার কোনো বেসিস নেই, জাস্ট সেলসম্যানকে একটু একটু সময় নষ্ট, মানে বউ হয়তো পাশের দোকানে বাজার করছে, আপনি সেই সুযোগে একটু কিছু প্রশ্ন করলেন। আর যাই ও বলুক টিভিটা সম্বন্ধে আপনি কোনো না কিছু তার ভুল বার করার চেষ্টা করছেন, কারণ আপনার সেটা নেই, সেটাকে বলি আমরা এক্সকিউজ। আর অবজেকশন হচ্ছে যে আপনার রিয়েলি প্রশ্ন আছে, কারণ আপনি রিয়েলি ইন্টারেস্টেড। সুতরাং আপনি যখন কোয়েশ্চেনগুলো পাবেন লোকের কাছ থেকে, আপনাকে চিন্তা করতে হবে সে কি আমাকে, মানে সোজা কথায় বাংলা কথায় মুরগি করছে, ওকে, যারা ভেজিটেরিয়ান কিছু চিন্তা করেন, বাঁধাকপি করছে, অথবা আমাকে রিয়েলি এই কোয়েশ্চেনটা যদি আমি উত্তর দিই সে রিয়েলি সিরিয়াস। তো সেই প্রশ্নগুলোই আজকে আমরা করব। এবং আজকে আমাদের সামনে যারা আপনারা আছেন এরাই হচ্ছে ইস্টার্ন রিজিয়নের কর্ণধার। ওকে, আজকে এদের প্রত্যেকের বিশাল ব্যবসা, তাদের অল ইন্ডিয়া ফেমাস, এবং আপনারা সবাই জানেন। তাই জন্য আমরা একটু ইন্ট্রোডাকশান হয়ে যাক এবং তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আরেকবার একটু জানি। তো কৌশিক থেকে শুরু করা যাক। আমি কৌশিক, একটু আগেই আমরা পরিচয় দিচ্ছিলাম। এই বিজনেসটা করবার আগে চাকরি করতাম HIV/AIDS প্রিভেনশন কন্ট্রোল প্রজেক্টে, বেসিক্যালি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশুনো করেছি। করবার পরে এই চাকরি করছিলাম এবং করতে করতে বিজনেসটা শুরু করেছিলাম। এখন শুধু এই বিজনেসটাই করি। প্রশান্ত ভট্টাচার্য, বিজনেসে জয়েন করার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গেজেটেড পোস্টে চাকরি করতাম,
অ্যাকাউন্টস রিলেটিং অ্যাকাউন্টস অফিসার হিসাবে। তো এখন তো মন দিয়ে এই ব্যবসাটাই করছি। কিরিটি দাশগুপ্ত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, শাশ্বতীর সাথে একসাথে বিজনেসটাকে বিল্ড করছি। শাশ্বতীও ইঞ্জিনিয়ার, এবং আমি বিজনেসটা যখন পাই তখন আমি এখানে মাল্টিনেশনাল কোম্পানির প্রোডাকশন ম্যানেজার ছিলাম। প্যারালালি আমরা 2 বছর বিজনেসটা বিল্ড করার পর আমার মনে হলো কোম্পানিকেও আমাকে রাখাটা কোম্পানির পক্ষে দামি হয়ে যাবে, আর আমারও কোম্পানিকে অত টাইম দেওয়া আমার পক্ষে দামি হয়ে যাবে। সো দুটো ম্যাচ না করার ফলে তারপরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আপাতত এই বিজনেসটা বিল্ড করছি। শুভাশিস ঘোষ, আমিও সিভিল ইঞ্জিনিয়ার, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছিলাম। আর তারপরে বহুদিন চাকরি করেছি, প্রথমে 2-1টা প্রাইভেট জব, তারপরে একটা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ডিপার্টমেন্টে প্রায় 18 বছর চাকরির অভিজ্ঞতাও আছে। এই চাকরিটা করতে করতে এই ব্যবসাটা দেখা, তারপরে এই ব্যবসাটার মাধ্যমেই আজকে আমরা ফ্রি লাইফ লিড করতে পারছি। এখন এই ব্যবসাটাই আমাদের অনলি প্রফেশন। আমি দেবাপি রায়, পেশায় অর্থোপেডিক সার্জন। 12 বছর ধরে এই বিজনেসটাতে আছি। প্রফেশন কিন্তু ছাড়িনি, নিজের প্রফেশনটাকে মেনটেন করে ওই বিজনেসটা করা যায় সেটা আমি প্রমাণ করেছি। আর আমি তীর্থঙ্কর দত্ত, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। আমরা দুজনে এই ব্যবসাটা করছি। এখন এই বিজনেসের জন্য আমরা দুজনেই এখন ফ্রি, এবং আজকে আমাদের ব্যবসা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এবং সবই শুরু করেছিলাম এই কলকাতাতেই। তা এবার একটু আমরা প্রশ্নগুলো করি, কারণ যে প্রশ্নগুলো আপনারা রোজ সম্মুখীন হচ্ছেন। দেবাপির হাতেই মাইক্রোফোনটা ছিল, দিয়ে শুরু করি। যে দেবাপি, একটা কথা আমরা সবসময় শুনি, কাউকে ব্যবসা দেখাতে গেলেই ম্যাক্সিমাম লোকের একটা ব্যাপার আছে যে আমার টাইম নেই। ব্যবসাটা ভালো, কিন্তু বা ব্যবসায় জয়েন করেও একটা সারাক্ষণ মুখের মধ্যে একটা যেন একটা ব্যাপার, টাইম নেই, মানে খুব স্ট্যাটাস হিসাবে বলে আমার টাইম নেই। ওকে, তা এরকম কি তুমি হ্যান্ডেল, মানে এরকম কি 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 তোমার উত্তর হওয়া উচিত, বা তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করবে, বা তোমার কি এরকম ব্যবস্থা হয়েছিল কিনা? তীর্থঙ্কর, এরকম ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে সব থেকে প্রথমে আসতে পারত, কিন্তু আসেনি। কারণ আমি যেটা মনে করি, সত্যি সত্যি টাইম নেই ব্যাপারটা কিন্তু ঠিক না। আমি যেটা মনে করি, প্রায়োরিটি বা ফোকাস নেই। যদি কেউ এই বিজনেসের পোটেনশিয়ালটা বোঝে যে এই বিজনেস থেকে কি পাওয়া যায়, তাহলে আলটিমেটলি কিন্তু সে টাইম বার করেই নেবে। আমি একটা এক্সাম্পল মাঝে মাঝে দিই, আমার মনে হয় সেটা যে ধরুন আপনারা যদি এখন আপনাদের মানে কোর্টশিপ ডেজ, যখন আপনি এবং আপনার ওয়াইফ বা তখন আপনারা ফিয়ান্সি ছিলেন, সেই সময়টায় শত ব্যস্ততার মধ্যে, সমস্ত কাজের মধ্যে আপনারা কিন্তু ঠিক টাইম বার করে নিতেন দেখা করার, কথা বলার এবং কোথাও হয়তো ডেট করা, এটা বার করে নিতেন। কারণ তখন সেটাই ছিল ফোকাস, সেটাই ছিল প্রায়োরিটি। তখনও আপনি চাকরি করতেন, এখনও আপনি করেন, তখনও আপনি প্রফেশন ছিলেন, এখনও আপনি আছেন। এখন হঠাৎ করে টাইম নেই কেন? আমার মনে হয় ব্যাপারটা হচ্ছে ফোকাস নেই, প্রায়োরিটি নেই। যেদিন লোকে বুঝতে পারবেন যে এই বিজনেস থেকে প্রপার সিকিউরিটি পাওয়া যায়, ফিউচার সিকিউরিটি, তখনই আমার মনে হয় ফোকাস এবং প্রায়োরিটি দুটোই চেঞ্জ করবে। এই ব্যাপারে আরেকটু তোমাকে জিজ্ঞেস করবো, একটা মিনিট নেব। সেটা হচ্ছে যে তুমি ব্যবসা করেছো কল্যাণীতে, তাই তো? তুমি থাকো কল্যাণীতে, কলকাতায় ব্যবসা। তোমার কীরকম একটু টাইম কনসেন্টটা একটু বলো তো, যখন ব্যবসা করেছিলে কীরকম তোমার অবস্থা ছিল? তীর্থঙ্কর, আমি যখন বিজনেসটা শুরু করি সে সময়টায় আমার প্র্যাকটিস লাইফের আমি বোধহয় তখন একদম পিকে ছিলাম। সেই সময়টায় সময় বলে কিছু ছিল না, অন্য কারোর জন্য তো ছেড়ে দাও, নিজের জন্য সময় ছিল না। এবং আমরা থাকি কল্যাণীতে, এবং সেই সময় সমস্ত মিটিং কলকাতাতে হতো, এবং আমার আপলাইনরাও জানে যে আমার মনে হয় না আমি কোনো মিটিং মিস করেছিলাম। আমি যেটা করেছিলাম, আমি টাইমটাকে খুব ভালো ম্যানেজ করেছিলাম। টাইমটা ম্যানেজ করার মধ্যে যেটা পরে অ্যাক্টিভিটিটাকে ম্যানেজ করেছিলাম রাদার, যে কোন সময়টায় আমি ডাক্তারি করব, কোন সময়টা আমি বিজনেসটা করব, এ সম্বন্ধে কিন্তু আমার একটা খুব ক্লিয়ার কনসেপ্ট ছিল। এবং তার জন্য আমাকে ট্রাভেল করতে হয়েছে, আমাকে একটু সময় দিতে, আমাকে কল্যাণী থেকে কলকাতা প্রায় রোজই আসতে হয়েছে। বাট দেন ফর এ সিকিউরড ফিউচার আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ আ চ্যালেঞ্জ। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তা আমি প্রশান্ত দাকে একটু প্রশ্ন করি এই ব্যাপারে। মানে আমার এইটা একটা ওই যেরকম মশা কামড়ালেই লোকে চিন্তা করে না, সাট করে মেরে দেয় তো যেখানে খুশি, মানে খুব রিফ্লেক্সটা তাড়াতাড়ি হয়। ওকে বলতে হয় না এই মশা কামড়াচ্ছে মার, এরকম তো হয় না তো। ওকে,
ওই ব্রেন তো ওইভাবে কাজ করে। অ্যাম্বে ব্যবসাতে একটা ব্রেন কীরকমভাবে কাজ করে আমি জানি না। কাউকে বললেই বলে প্রোডাক্টগুলো কস্টলি, মানে অ্যাম্বে ও প্রোডাক্ট, ওই টিনগুলো না ওই ডাব্বাগুলো কস্টলি। ওকে, এরকম তুমি পেয়েছো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে। আর কেউ যখন এরকম বলে আমি প্রথমেই তাকে বলি যে আমি বুঝতে পারছি যে আপনি কেন বলছেন। তখন প্রথম দিকে আমার ভিতর থেকেও তো এই প্রশ্নটাই এসেছিল। আর যেহেতু প্রফেশনটা অ্যাকাউন্টস, সমস্ত কিছু চুলচেরা বিচার করে কতটা প্রফিট হবে কতটা লস হবে এই ব্যাপারটায় ব্রেনটা বেশি কাজ করতো। কিন্তু আরেকটা জিনিস পাশাপাশি মাথায় ঘুরেছে, যখন এই ধরনের কিছু তথ্য পেয়েছি আমরা বিজনেস থেকে, যে বিশেষ করে অ্যামোয়ের মতো একটা বিশাল কোম্পানি, এরা শুরুই করেছে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি থেকে, যে ক্ষেত্রে কাস্টমার টার্ন আউট করে যে কোয়ালিটি দেখব, প্রাইসটা রিজনেবল হবে, ওকে আমি আছি। আর এখানেই অ্যামোয়ের বাজি, স্যাটিসফাইড না হলে ফেরত দাও। কিন্তু আমি বিজনেসে আসার আগেই যেটা দেখলাম, এর আগে 39 বছর গ্লোবালি প্রায় 80+ কান্ট্রিতে বিজনেস হয়েছে। আমাদের দেশেও তখন বেশ কয়েক মাস বিজনেস হয়ে গেছে, সব জায়গাতেই বিজনেস বাড়ছে। তাহলে প্রোডাক্টটা কেন ফেরত দেওয়ার সুযোগ থাকলেও ফেরত দিচ্ছে না কেন? আর একটা বড় কনসার্ন, আমাদের লিডিং অনেক কোম্পানির ক্ষেত্রে এরকম দেখেছি যে হয়তো পার্টিকুলার একটা ব্র্যান্ডে দুরকম তিন রকম আছে। ধরুন ডিটারজেন্ট পাউডার, সব থেকে ভালো গ্রেডের যেটা আছে আর যেটা সব থেকে মানে কম দামের, তার মধ্যে তফাৎটা বেশ ভালোই, মানে এর 1 কিলোতে ওর 3 কিলো কেনা যায়। পাশের দোকানে গিয়ে খোঁজ করলাম যে তাহলে তোমার দোকানে কোনটা বেশি বিক্রি হয়। জানা গেল যেটা এ গ্রেডের, যেটা একটু বেশি দাম দিতে হচ্ছে, সেটাই বেশি বিক্রি হয়। অর্থাৎ মানুষ কিন্তু দামটাকে ওইভাবে দেখে না, দেখে কোয়ালিটি হিসাবে দামটা রিজনেবল কিনা। ঠিক তেমনি ওই ভদ্রলোক প্রশ্ন যেখান থেকে করছেন সেই কনসার্নটা যদি আমরা ফিল করি এবং তারপরে যদি একটু দেখিয়ে দিই যে না, প্রোডাক্টের অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন স্টোরি, কস্ট এফেক্টিভনেস, এই প্রোডাক্ট তো মার্কেটে ইকুইভ্যালেন্ট যে কোনো প্রোডাক্টের সাথে পাল্লা দিতে পারে এবং দামটা সেখানে অনেক মানে চিপার হয়। বেসিক্যালি তুমি যেটা বলতে চাইছো আমি বুঝছি যে মানে লোকে মানে কোনো পড়াশোনা করেনি প্রোডাক্টটা নিয়ে, ওই একদম। জাস্ট আমাকে আমার মেশোর ভাইরা ভাই বলেছিল এরকম একটা কিছু যে প্রোডাক্ট কস্টলি, নিজে হয়তো তার কনসেন্ট্রেশনটাও দেখেনি, কস্ট পার ইউজও দেখেনি, একদম। ওকে জাস্ট শুনেছে। কারণ কি করে এত ব্যবসাটা বাড়ছে, নিশ্চয়ই কিছু একটা ভুল, এরকম একটা ব্যাপার। মানে কখনো আমরা ভালো জিনিসটা দেখতে পারি না, নেমেই ও এত বড় গাড়ি, তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। সুতরাং অ্যাম্বে ব্যবসা নিশ্চয়ই প্রোডাক্ট তাহলে কস্টলি, এরকম একটা ব্যাপার। কিন্তু তুমি যেটা বললে যেটা একদম নয়, সত্যি নয়। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে লোকটা ওই সাউথ সিটিতে মলের দই কচুরি খেয়ে যাচ্ছে, সে বলছে ডেলিটা কস্টলি, ওকে, কিন্তু ওখানে অলরেডি 500 টাকার একটা কার্ড বানিয়ে নিয়েছে খাবার কেনার জন্য, তাই না? মানে প্রায়োরিটি যেটা দেবাপি বললো, খুব ভালো, খুব দারুণ। ওকে, এর সাথে সাথে আরেকটা আসে কৌশিক, খুব ভালো ব্যবসা বুঝে গেছি, সত্যি কথা যে এই ব্যবসাতে টাইম ম্যানেজ করা যায়, প্রোডাক্ট না কস্টলি, কিন্তু সবই বুঝলাম, কিন্তু কাউকে তো চিনি না, কি মানে কাকে বলবো? হ্যাঁ, এটা আসে, এই এটা আসে না? কোশ্চেনটা খুবই কমন আসে। কিভাবে? এটা অ্যাকচুয়ালি কিছুটা অ্যাভয়েড করবার জন্যই বলে। কেননা আমাকে যদি কেউ এরকম বলে, আমি সঙ্গে সঙ্গে বলি আরে আমিও তো কাউকেই চিনতাম না, কেননা আমার জন্ম স্কুলিং সব কলকাতার বাইরে, আর কলকাতাতে আমি আছি, এখানে কোথায় অনেক লোক। তো অ্যাকচুয়ালি আমরা যদি সঙ্গে সঙ্গে ভাবি 5-10 জনের বেশি নাম মনে পড়বে না যে কোনো মানুষেরই, যাদের বাড়ি যাই, যারা আমার বাড়ি আসে। কিন্তু আমি যদি ওদের নাম নিয়ে লিস্ট করতে বসি, সেটা শেখানো হয় এখানে কি করে লিস্ট করতে হবে, সিস্টেম আছে সেখানে শেখানো হয় কীভাবে লিস্ট বানাতে হবে। তাহলে দেখবেন আপনার আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, কলিগ সকলের নাম লিখলে 200-250 হয়েই যায়। আর আমার তো অনেক লোক লাগবে না, আমার কয়েকটা লোক লাগবে। আমার এদের মধ্যে কয়েকজন উইলিং পারসন লাগবে যারা আমার সঙ্গে বিজনেসটা করবে, তাদের আবার আত্মীয় বন্ধুবান্ধব আছে, তাদেরও আত্মীয় বন্ধুবান্ধব আছে। ফলে আমাকে অনেক লোককে তো চিনতেই হবে না, কয়েকজন লোক চেনা থাকলেই হবে। ফলে ভেরি ইজি, আমারও হয়েছে কয়েকজন লোক নিয়ে, আপনারও হবে কয়েকজন লোক নিয়ে। ঠিকই, কারেক্ট, দারুণ। এবং কৌশিক, বেসিক্যালি
এটা কেন লোকে বলে, তোমার কি মনে হয় কারণ মানে সাইকোলজিক্যালি কি বলে, মানে কেন বলে আমি কাউকে চিনি না? আমার যেটা মনে হয় যে ওরা একটু বায়াস হয়ে যায়, যে ওরা এই বিজনেসটা করবার মতো লোক খুঁজতে থাকে মনে মনে। যখন আমি প্ল্যান দেখাচ্ছি ও প্ল্যান শুনছে না, ও ভাবছে কে দারুণ সেল করতে পারে, কে দারুণ লোককে কনভিন্স করতে পারে, এরকম লোক আমার কি আছে, না সবাই তো কিরকম ক্যাবলা টাইপের, এ তো খুব ভালো চাকরি করে, এ তো করবে না, আর এ তো একদম কিছুই কথাই বলতে পারে না, তাহলে তো আমার এমন কোনো চেনা লোক নেই যে এই ব্যবসাটা করতে পারে। তো এই যে এমন কোনো চেনা লোক নেই যে এই ব্যবসাটা করতে পারে, এটা ও ডিসিশন নিচ্ছে যে নিজেই ব্যবসাটা জানে না, যে প্রথম দিন শুনছে। ফলে আমাকে ওকে আগে বোঝাতে হবে যে এটা সবাই করতে পারে, যে কোনো লোকই এই বিজনেসটা করতে পারে, এবং তোমার চেনা লোক যারাই আছে তারা তাদের মধ্যে কেউ কেউ করবে, কেউ কেউ করবে না, সেই জন্যে আমাদের সকলকেই এটা বলতে হবে। তো ওটা তো ও জানে না, সেই জন্য অ্যাভয়েড করবার জন্য বলে আমি কাউকেই চিনি না। বেসিক্যালি অ্যাভয়েড করার জন্য, মানে কি করে আমি বলবো যে আমি এদিকে তার বাড়িতে কিন্তু বিয়েতে কিন্তু 850 লোক এসেছে। হ্যাঁ, আর সে তো এসছেই, তার বিয়েতে তো কারোর মানে মিনিমাম 200-250 নিচে কারোর বিয়েতে আসে হয় না, সেগুলো তো অন্য গড়ের মাঠ থেকে ধরে আনেনি। এক্স্যাক্টলি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যখন জন্মেছিলাম তখন তো কাউকেই চিনতাম না, তো এখন আমি কাউকে চিনি না, ঠিক আছে, কিন্তু এরপরেও তো অনেক লোক আছে, চিনে নিতে পারি, কেন কোনো না কোনো জায়গায় তো যাই, যখনই নতুন লোকের সঙ্গে আলাপ হয় তো এই তাদের সঙ্গে আলাপ হবে, তাদেরকে নিয়ে আমি ব্যবসা করতে পারি। মনে আছে হ্যাঁ, মানে জন্মে প্রথম চিনল নার্সকে, না বেরিয়ে নার্সকে আমার মনে আছে আমি বেরিয়ে নার্সকে বলেছিলাম থ্যাংক ইউ। ওকে, যাই হোক, ডাক্তারকে। দারুণ, খুব ভালো। সবই বুঝলাম কিরিটি, ওকে বন্ধু এসে গেছে, আমার সত্যি সত্যি চোখ খুলে দিয়েছো, কিন্তু আমি না সেল তো করতে পারি না। কি এটাকে তো কনভিন্স করতে হবে লোককে, আমি তোমার মতো কনভিন্স কর, তুমি তো দারুণ কথা বলো, এরপরেই কথা বলবে, ওকে আমি তো সেরকম পারি না, কি করে কনভিন্স করবো? এটা এটা কিছুটা আমি কি বলবো বলো তো, কিছুটা ফিয়ার অফ আননোন, মানে একটা সামথিং নিউ আমি একটা করতে যাচ্ছি, আমার ভেতরে একটা ভয় কাজ করে। টু বি ভেরি অনেস্ট, আমিও কিন্তু এই রোগে রুগী ছিলাম একটা সময়, ঠিক আছে, আমারও মনে হতো যে সামহাও দাদার আমি বোধহয় পারবো না, আমি তো এই জিনিসটা কোনোদিনও করিনি। টু বি ভেরি অনেস্ট, আমি যখন চাকরি পাই, আমার কাছে দুটোই ছিল, মার্কেটিংও ছিল এবং প্রোডাকশন ছিল। আই সিলেক্টেড প্রোডাকশন, কারণ আমি কথা বলতে পারি না, কারণ ওইটা কিছুটা কি বলো তো, ওটা নিজের ওপরেই নিজের সেলফ ইম্পোজড একটা আইডিয়া, একটা নতুনভাবে আমাকে কিছু করতে হবে, তো হয় না, মানে দেখবে যে এইখানটায় এসে আসল জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে আমার কোনটা ওপরে, আমি এটা পারি না এটা ওপরে, না আমি এইটা পারলে পরে কি পাবো সেইটা ওপরে, সেইটার ওপরে অনেকটা ডিপেন্ড করে। যেমন ধরো আমি যদি এইখানে কোনো ভদ্রমহিলাকেই বলি যে রাত 2টোর পরে 2টোর সময় বেরোতে পারবেন, রাত 2টোয় বাড়ির থেকে, কেউ হ্যাঁ বলবে না। কিন্তু যদি ওনারই হবে না, যদি ওনারই হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হয়, উনি বুঝতে পারেন রাত 2টোর সময় কিন্তু উনি বাড়ির থেকে বেরিয়ে কোনো ডাক্তার বা কাউকে খুঁজে বার করবেন। কেন বলুন তো, কেন বলো তো, একটাই কারণে, কারণ এইবার আমি আগে কি পারতাম বা কি পারি না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আই এম লুজিং সামথিং হুইচ ইজ প্রেটি মাচ ক্লোজ টু মাই হার্ট। এই জিনিসটা যদি চলে আসে তাহলে কিন্তু লোকে কভার করে নেবে। প্রথমে আমি বলবো যে একটা জিনিস আমি সবাইকে এই জায়গাটায় বলবো, ফার্স্ট ইজ অলওয়েজ টাফ, সেকেন্ড ইজ ইজি। প্রথমবার জিনিসটা করতে না কঠিন লাগে, তারপরে প্রথমবার হয় না, এটিএম কার্ড আমি যখন প্রথমবার ঢোকাচ্ছি মনে হচ্ছে অন্যের পয়সা বোধহয় চুরি করছি, হ্যাঁ, মানে কার্ডটা ধরছি, ও খালি ইনসার্ট কার্ড বলছে, আসলে কার্ড ইনসার্ট করেছি অর্ধেক, যদি নিয়ে নেয় খেয়ে নেয়, পয়সা যদি না দেয় তো কি হয়, দিস ইজ সামথিং। আজকে যখন আমরা সবার ক্ষেত্রে হয়তো যারা হাসলেন তারাও এই কাজ করেছেন, ঠিক আছে, হ্যাঁ, সেই জন্যই হাসি, আরে কমন পড়েছে। তো এই যে ব্যাপারটা, এইখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনাকে প্রথম দিন মনে হয় বোধহয় 1 কোটি টাকার মাল বেচতে হবে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা যেটা হচ্ছে, প্রথম আমাকে এই প্রোডাক্টগুলো নিজেকে নিজে বেচতে হবে, হুইচ ইজ প্রেটি সিম্পল, কারণ আমি কি কিনবো সেটা তো আমার উপরে ডিপেন্ড করে। সো প্রথমে এই যে আমার নিজের বিজনেস, এই প্রোডাক্টগুলো প্রথমে আমি আমাকে নিজেকে সেল করব, সেইটা একটা ডিসিশনই হয়ে যায়। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এবার আমি সেল করব। এবার আমি সেল করব কি, আমি এখানে এটুকু বলতে পারি, আমি তো যখনই বিজনেসে, এই যে এতগুলো কথা হলো, এতক্ষণ কোশ্চেন হলো, সবাই কিন্তু বিজনেসে জয়েন করছে না, বাট ইট ডাজ নট মিন যে কেউ গায়ে সাবান দেয় না, গায়ে কেউ দাঁত মাজে না, সবাই একবারে টারজানের মতো বডি করে বসে আছে, নিউট্রালাইটের দরকার নেই বা সামথিং লাইক দ্যাট। আমি ধরে নিয়েছি যে এই জায়গাটা বোধহয় এমন একটা জিনিস যেটা ইনহিউম্যান থিং, যেটা মানুষ করতে পারে না, পারে, কিন্তু আমি করব তখন যখন আমার পারপাসটা ওইটা থেকে একটু উপরে উঠে যাবে। তার মানে আমার পারপাসটা নিজের কাছে এখনও ক্লিয়ার হয়নি, কোনটা আগে,
এইটা পারি না সেইটা আগে না, এইটা পারলে পরে আমি কি পাবো সেইটা আগে, সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, কারণ আলটিমেটলি মানুষই এই সমস্ত জিনিসগুলো করেছে। আর আমার মনে হয় যেটা কিরিটি খুব ভালোভাবে বললো যে পারপাসটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ পারপাস হলে অটোমেটিকলি এখন যদি আপনাদের এক্ষুনি একটা এমার্জেন্সি কল আসে বাড়ি থেকে, তাহলে আপনি এখানে বসে ভাববেন না যে আমি কি করে এখন ট্যাক্সি পাবো, কি করে বাস পাবো, ওকে, সুতরাং আমি যাবো না, এখানেই বসে থাকবো, তা করবেন না। আপনি ঠিক বেরিয়ে গিয়ে তার পারপাসটা পেলে আপনি অলরেডি তার এটা পেয়ে যাবেন। সেটাই যেটা কিরিটি বললো খুব সুন্দরভাবে। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, আমাদের একটা ভেতরে একটা ব্যাপার আছে রিফ্লেক্সের মতো, যেরকম বললাম প্রোডাক্ট এক্সপেন্সিভ। বিজনেস মানেই মানে দোকানদারি, মানে বিজনেস করছি মানেই বিক্রি করতে হবে। হতে পারে যদি আপনি ধরুন এমন একটা প্রোডাক্ট আপনার রেঞ্জে আছে যেটা আপনার মানে ধরুন আপনি টিভি বিক্রি করছেন, তাহলে আপনাকে রিয়েলি বিক্রি করতে হবে, কারণ আপনি তো আর ওটা তো নিজের এভরিডে টিভি ভাবে তো বিক্রি করতে পারবেন না। কিন্তু একটা ভিটামিন, একটা সাবান, যেটা ও বললো গায়ে মাখার সাবান, যেটা টুথপেস্ট, সেটা তো বিক্রি করতে হয় না, সেটা তো লোককে বলতে হয় আমি কি ইউজ করছি, আমি কি তার সুযোগ পেয়েছি, সেটাই তো শেয়ার করলেই লোকজন নিচ্ছে। ওকে, আমি যদি শাড়ি বিক্রি করি তাহলে বিক্রি করতে হবে, শোন শাড়িটা, তাও করা উচিত নয় আমি, ওকে, কিন্তু এবার এই জন্য এই ব্যবসাটা অন্য ব্যবসার সাথে এইখানেই পার্থক্য যে অ্যাম্পের যে লাইন অফ প্রোডাক্টসটা এমন যে সেল করার দরকার পড়ে না, কাউকে কনভিন্স করার দরকার পড়ে না। বিজনেসটায় যদি করতে হয় তাহলে রং লোকের সাথে কথা বলছেন, তাই না? এক্স্যাক্টলি, একদম একদম কারেক্ট, ভেরি গুড, খুব ভালো। কীরকম আপনারা কীরকম বুঝছেন এরকম? ওকে, আর আজকে আপনারা যাদের কাছে শুনছেন এনাদের ব্যবসা এবং এনাদের রোজগার, এদের প্রত্যেকে 0 PVতে শুরু করেছিলেন এবং আজকে তারা ডায়মন্ড হয়ে, ফাউন্ডার্স ডায়মন্ড হয়ে, ইডিসি। এখন আমি শুভাশিসকে জিজ্ঞেস করব যে কোথায় বিজনেস তাদের, মানে অনেক লোকজন যারা বলছিল সারা যে মাসে যা রোজগার, বছরে যা রোজগার করে না, এরা 1 মাসে রোজগার করে, অনেকে 1 সপ্তাহে রোজগার করে। সুতরাং খুব মন দিয়ে শুনুন কি বলছে। ইনফ্যাক্ট শুভাশিসকে আমি একটা প্রশ্ন করব যে অনেক লোকে না এই ব্যবসাটা শুনলে বলে এই পিরামিড, ওকে, ওই চেনের মতো, কিরকম চেন, ও আমি জানি ব্যবসাটা, ওই 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 তুমি ওকে বলবে এটা চেন, আমি জানি, আমার বাড়িতে দুজন এরকম, এটা এরকম তুমি শুনেছো? তা কি উত্তর দেওয়া যায় বলো তো? দেখো, আমি এই ব্যবসাটা যখন জয়েন করেছিলাম, ভগবানের আশীর্বাদে প্ল্যানটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। অনেকেই হয়তো প্রথমবার প্ল্যান দেখে বুঝতে পারে না সেটা, কিন্তু আমার এটা ভাগ্য ভালো যে আমি যখন প্ল্যান দেখেছিলাম, যিনি আমাকে প্ল্যান দেখিয়েছিলাম, আমার আপলাইন অসিতা বোধা, তিনি ব্যাপারটা এতভাবে সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছিল, ব্যবসাটার যে কি পোটেনশিয়াল, কিভাবে কাজ করে, এটা আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাই প্রথম দিনই আমি এটা বুঝতে পেরেছিলাম দিস ইজ নট এ পিরামিড। আর ব্যাপারটা হচ্ছে যে কাউকে তো কনভিন্স করতে হয় না, আমি যদি নিজে কনভিন্সড হই তাহলে সেইটাই যখন আমি লোককে বলি উইথ কনফিডেন্স, এবং তাহলে লোকের কাছে সেটা বিশ্বাসযোগ্য হয়। আর এই ব্যবসাটা আমার জয়েন করার পেছনে যা যা কারণ ছিল, তার মধ্যে এটাও একটা নিশ্চয়ই কারণ ছিল, কারণ আমারও এরকম মানে এই ধরনের ব্যবসার কথা তো ছোটোবেলা থেকেই নানা জায়গা থেকে শুনেছি, পিরামিড কথাটা আমাদের কাছে জানা ছিল, তাই আমারও মনে একটা হয়তো সন্দেহ ছিল যে এটা আবার সেরকম পিরামিড নয় তো। কিন্তু প্ল্যানটা দেখেই এটা আমার কাছে ক্লিয়ার হয়েছিল এবং আমি বুঝেছিলাম যে আমার যদি অনেক ওপরে পৌঁছানোর ইচ্ছে থাকে, আমার যদি অনেক বড় ড্রিম থাকে, আমি যদি কাজ করতে রাজি থাকি, তাহলে কে আমাকে জয়েন করালেন বা আমার টিমে কে জয়েন করলো তার উপর কিছু ডিপেন্ড করে না। আমি যদি ভালো কাজ করি, আমার আপলাইনের থেকে আমার বড় বিজনেস হতে পারে, আমার ডাউনলাইন যদি আমার থেকে ভালো কাজ করে, সেও আমার থেকে বড় বিজনেস করতেই পারে। এটা অল মানে এটা হচ্ছে তার ড্রিম কত বড়, সে কতটা কাজ করতে রাজি সেটার উপরে। কারণ আমি প্রথম দিন থেকে এটা আমার কাছে ক্লিয়ার ছিল, ইটস অ্যান ইনভার্টেড পিরামিড। মানে পিরামিড মানে কি, ওপরের লোকটা সবসময় বেশি রোজগার করে, কিন্তু এখানে যে বেশি ভালো কাজ করবে সেই বেশি রোজগার করে। তো এই সত্য উপলব্ধিটাই আমি লোকের কাছে জানাই যে তুমি যেটা ভাবছো এটা আমারও ঠিক একই কথা মনে হয়েছিল, এবং এটা যদি সত্যি পিরামিড হতো তাহলে আমি হয়তো এই বিজনেসটা জয়েনই করতাম না। আর পিরামিডটা তো একটা ইললিগাল বিজনেস স্কিম, আর অ্যামওয়ে ব্যবসাটা একটা লিগ্যাল বিজনেস, সারা পৃথিবীর প্রায় 100টা দেশে চলছে, রমরমিয়ে চলছে, গত 53 বছর ধরে চলছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাকসেসফুল হচ্ছে। এটা যদি একটা ইললিগ্যাল বিজনেস হতো তাহলে তো হতেই পারে না। তাই এটা পিরামিড নয়, এটা লোকের মনে সন্দেহ থাকে, কিন্তু যদি আমার কাছে ইনফরমেশনটা ক্লিয়ার থাকে সেটাকে কাটিয়ে দেওয়া যায়। তবে এটা ওই চেন সম্পর্কে যে প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো আমার মনেও আসেনি তা না, এসেছিল।
কারণ ছোটোবেলা থেকেই নানা রকম চেন, মানি চেন, নানা রকম চেনের কথা, পোস্ট কার্ড দিয়ে চেন হবে, এরকম অনেক কিছু শুনেছি। তা এটা যে সেটা নয় সেটা বুঝেছিলাম, কারণ আর এটার চেনটা একটু যেন একটু র টাইপের কথা। অ্যাকচুয়ালি ইটস এ নেটওয়ার্ক। তা নেটওয়ার্ক জিনিসটা তো ভালো, নেটওয়ার্ক ছাড়া তো কিছুই হয় না। সারা পৃথিবীতে যারাই রয়েছে তারা, এটা আজকে আমরা শিখেছি বা বুঝেছি যে যে বেশি রোজগার করে, কে বেশি রোজগার করে? যার নেটওয়ার্ক যত বেশি বড়। তার মানে সেই অর্থে যার চেন যত বেশি বড়। তাই আমার কাছে দুটো অপশান আছে। আমি অন্য কারো নেটওয়ার্কে কাজ করতে পারি, তাতে আমার হয়তো কিছু স্যালারি জুটবে, কিন্তু যার নেটওয়ার্কে কাজ করছি সে করবে প্রফিট, মানে তার বিজনেস। অথবা আমি নিজের নেটওয়ার্কটা তৈরি করতে পারি যাতে কি না আমি প্রফিট করব, মানে আমি আরও বড় লোক হব, আমার স্বপ্ন পূরণ হতে পারে। এবং চেনটা ব্যাপারটা ঠিক বোধহয় লিগ্যাল না। এবং চেন সম্পর্কে লোকের মনের মধ্যে অনেক রকম ধারণা থাকে, চেনটা যদি কেটে যায় কি হবে, যেন এক 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 এরকমভাবেই সে পুঁতির মালার মতন নামবে। এটা তো সেরকম না, এখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই। আমার ইচ্ছে থাকলে আমি একজনকেও আনতে পারি, আমার ইচ্ছে থাকলে আমি 1000 জনকেও আনতে পারি। ইট অল মানে ডিপেন্ডস অন মাই ড্রিম। তা সেইটা বোঝার পরে আর প্রত্যেকেই তো মানে চেনেই আছে। মানে আমি যদি আমার ফ্যামিলি হিস্ট্রিটা দেখি, আমি, আমার বাবা, আমার ঠাকুরদাদা, এটাও তো একটা চেন। আমার চাকরিতে যদি দেখি, আমি, আমার বস, তার বস, সেটাও একটা চেন। আমি জিনিস কিনছি দোকান থেকে, সেখানেও এই মানে ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, কনজিউমার, সেটাও তো একটা চেন। চেন ছাড়া তো পৃথিবীতে কিছু হয় না, মানে নেটওয়ার্ক ছাড়া কিচ্ছু হয় না। ডাক্তারবাবু তার পেশা, তারও একটা নেটওয়ার্ক আছে। প্রত্যেকেরই কাস্টমার নেটওয়ার্ক, ক্লায়েন্ট নেটওয়ার্ক আছে। তাই নেটওয়ার্ক ইজ এ গুড থিং। মানে ইউ শুড হ্যাভ এ নেটওয়ার্ক রাদার দেন ইউ ওয়ার্কিং ফর এনিবডি এলসেস নেটওয়ার্ক। তা সেই ব্যাপারটা বুঝি, সেই ব্যাপারটা লোককে কখনো আমি ডাইরেক্টলি তাকে না না তুমি ভুল বলছো এভাবে বলি না। আমার বলার ধরনটা হচ্ছে যে, কারণ আমারও তো এই উপলব্ধিগুলো প্রথম দিকে হয়েছিল, তাই সেটা খুব সফটলি আমরা ট্যাকেল করি যে তুমি যেটা ভাবছো নিশ্চয়ই মানে ভুল ভাবছো না, কারণ এরকম আমরা সবাই ভেবেছিলাম। তারপর ক্লিয়ার ইনফরমেশনটা যখন হয়ে গেল, তখন আমি কনফিডেন্ট হলাম, কনভিন্সড হলাম যে না, এটা ঠিক জিনিস, এটা করার মতন জিনিস, ইটস আ লিগ্যাল থিং। এইভাবে করি। দারুণ দারুণ। এবং আমার কি মনে হয় শুভাশিস, এই যে চেন ব্যাপারটা বলে কেন, এটাও হচ্ছে কীরকম, লোকজন ব্যাপারটাকে একটু চিপ করতে চায় মাঝে মাঝে ইচ্ছা করে। ওকে, মানে আমার মানে অ্যাম্বে করছো, ও আমি জানি, ওকে ওকে তোমাকে বলতে হবে, ওকে বলতে হবে, ওকে বলতে হবে। কিন্তু যেটা বলছে সেটা ভুল নয়, কিন্তু বলার কায়দাটা খুব ভুল। আমি যদি একজনকে বলি, আমি দেবাপি বল, ও দেবাপি তুমি ডাক্তার, ও তুমি তাহলে রোজ তো এতে গিয়ে অফিসে গিয়ে বসে থাকো, আর পেশেন্টরা সবাই আসে, সবাইকে জিজ্ঞেস করো আপনার কী প্রবলেম, আপনার কী প্রবলেম, আপনার কী প্রবলেম, আপনার কী প্রবলেম। আমি আইটিরা কী করে, গিয়ে রোজ কম্পিউটারে বসে লগ ইন করে কী করো, ওই রোজ বসে ইমেল চেক করি, লগ ইন করি, প্রোগ্রাম লিখি, চলে যাই। এই আমি যে কোনো জিনিসকে, আমি মিষ্টির দোকানে কী করো, রোজ মিষ্টি বিকে পেয়েছো, অ্যাকাউন্টেন্টরা কী করো, এক্সেল স্প্রেডশিট করে বসে থাকো। আমি যে কোনো জিনিসকে খুব বাজেভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারি, সেটা ডিপেন্ড করে আমার অ্যাটিটিউডের উপরে। ইনফ্যাক্ট আমাকে প্লেনে একজন বললো, আমি অ্যাম্বে যখন বললাম, আমাকে এই এক্স্যাক্টলি কথা বললো যে, ও আমি জানি এটা কি সেই ওই একে বলতে হবে, তাকে বলতে হবে। আমি বললাম যে ইউ আর সেইং সামথিং ইজ রাইট, বাট আই থিঙ্ক আপনি হয়তো যে ব্যাপারটা বলছেন ঠিক বুঝতে পারছেন না। বলে আমি ম্যাকডোনাল্ডসের চেন নেটওয়ার্ক, ইনফোসিসের নেটওয়ার্ক, IBM-এর নেটওয়ার্ক, মাইক্রোসফটের নেটওয়ার্ক যখন বললাম, তখন ওই নামগুলো শুনলো, হ্যাঁ হ্যাঁ, তখন বললো যে আমি প্ল্যানটা বুঝিনি তার মানে। সুতরাং এইটা খুব দারুণ ব্যাপারটা যে বললে তুমি, যে একটা চেন থেকে একটা মিস করলে তুমিও আজকে থাকবে না, আমিও থাকবো না। ওকে, আর পিরামিড, ওইটা একটা দারুণ। একজনকে আমি বলেছিলাম, বললো পিরামিড কেন, মাথাটা ওপরে। আমি বললাম আপনারা সবাই পিরামিড বসে আছে মাথা ওপরে, তাহলে আমরা ইনভার্টেড পিরামিড, মানে আমরা যদি উল্টো করে ঘুরি এখন, তাহলে পিরামিড নয়। ওকে, সুতরাং মাথা আবার ওপরে, এটা কি, আপনি নিজের মাথা। ওকে, আজকে এই সব ডায়মন্ডরা তারা তাদের হেড অফ দ্য অর্গানাইজেশন, আমি আমার হেড অফ দ্য অর্গানাইজেশন, অসিতাবদার হোস্ট করলেন, ও হেড অফ দ্য অর্গানাইজেশন। আমরা আমাদের বিজনেস বানাই, কিন্তু যাবে জীবনে পারবে না। ওকে, সেটাই হচ্ছে সবচেয়ে এটার আনন্দের ব্যাপার। ও জমে উঠেছে। ওকে, হ্যাঁ, ওকে, পুরো মনে হচ্ছে কফি উইথ কারণ, কেউ সত্যমেবে জয়তে মনে হচ্ছে। যাই হোক, এবার আরেকটা প্রশ্ন আমি করব এই একই লাইনে। যখন আমি দেবাপির কথা বললামই, দেবাপিকে এই প্রশ্নটা করি। এইটা আমি পেয়েছি প্রচুর। ওকে, তুমিও এই স্ট্যাটাস কনসিয়াস প্রসপেক্ট। ওকে, আমি
কী করে লোককে, মানে আমি একটা ডাক্তার, আমি আমি একটা সেক্টর 5-এ কাজ করি, ওকে, আমি ল্যাপটপ নিয়ে যাই, ওকে, এরকম একটা ব্যাপার কিন্তু আছে, ওকে। হয়তো জানি না তোমার ছিল কিনা, মানে কি করে লোককে বলবো যে আমার, বুঝতে পারছো, আমি ওই টাইপের। তা সরি যদি তোমার এটা হয়ে থাকে। এত বড় তুমি ডায়মন্ড, তোমার এত বড় ব্যবসা, তুমি এত বড় ডাক্তার, এত পড়াশোনা করেছো, এই ব্যাপারটা কি করে হ্যান্ডেল করেছিলে? এই স্ট্যাটাস ব্যাপারটা তোমারও ভেতরে যেটা ছিল, কি মানে কি তার এক্সপ্লেনেশনটা? তীর্থঙ্কর, আমি বলি যে এটা স্ট্যাটাস ব্যাপারটা না, এটা ফলস ইগো কাজ করে, এবং ইগোটা আমার মনে হয় কাজ করে থ্রু আ সেন্স অফ ইনসিকিউরিটি। একটা বিরাট সেন্স অফ ইনসিকিউরিটি থেকে ইগোটা আসে। দেখুন, যাদের যে প্রফেশনালরা তাদের প্রফেশনাল ইগো নিয়ে তাদের এত দম্ভ, এত দেমাক, তাদের কিন্তু যতক্ষণ তারা প্রফেশনে আছেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গার ওই গণ্ডির ভেতর তারা রাজা, তার বাইরে কিন্তু কিছু নয়। একজন খুব সিনিয়র হয়তো গভর্নমেন্ট অফিসার, তার দাপট দেখবেন যতক্ষণ সে চেয়ারে বসে আছে, যে মুহূর্তে রিটায়ার করে যাবেন ততক্ষণ তাকেও কিন্তু সেই পেনশনের জন্যে এবং সব কাগজপত্র টাকা পয়সা ঠিকঠাক করার জন্য প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে। সেখানে কিন্তু ইগো কোনো কাজে লাগে না। আমি নিজে দেখেছি একজন খুব সিনিয়র ডাক্তারকে, তার প্রচণ্ড ইগো ছিল। উনি হঠাৎ করে মারা যান, অনেকেরই হতে পারে এরকম, শিয়ালদা স্টেশনে হার্ট অ্যাটাক করে মারা যান। কেউ তাকে চিনত না, তাকে আনআইডেন্টিফাইড ডেড বডি হিসেবে শিয়ালদা জিআরপি নিয়ে গিয়েছিল। টাই পরেছিলেন, টাইটা ধরে টানতে টানতে। কোথায় গেল ইগো? কোথায় গেল প্রফেশনাল ইগো? ঘটনাটা কি জানেন? দেখবেন অনেকের বাড়িতে দেখবেন বাইরে লেখা আছে কুকুর হইতে সাবধান, খোঁজ করবেন কুকুর নেই, 4 বছর আগে ছিল, মারা গেছে। চোর মানে ভয় পাওয়ানোর জন্যে আর নিজের ইগো, যা এটা কুকুর পুষেছি, বাইরে লিখে রাখে কুকুর হইতে সাবধান। দ্যাট ইজ দ্য ফলস ইগো। মানে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে কিন্তু কাঁচ বন্ধ করে রেখেছে, লোকে ভাবে যে এয়ার কন্ডিশন নেই, তাই জন্য। এক্স্যাক্টলি, কি অবস্থা? একদম 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 একদম। খুব ভালো, দারুণ, ওকে। ইনফ্যাক্ট আরেকটা জিনিস আমাদের ওই মনে পড়ে গেল, আমরা খুব প্রাউডলি বলি আমাদের কোনো শাখা নেই। দেখবেন ব্যবসা আমাদের, এটা যে কত দুঃখের জিনিস, আমাদের কোনো শাখা নেই, ওকে। ইনফ্যাক্ট শাখা থাকাটা যেটা বললো কত ইম্পর্টেন্ট, কিন্তু আগে আমাদের ওটাই ছিল, আমাদের কোনো বঙ্গবাসী হোটেল, আমাদের কোনো শাখা নেই, ওকে। খুব ভালো, দারুণ, সত্যি মানে কত কিছু আজকে আমাদের ক্লিয়ার হচ্ছে, এবং আপনারা যারা শুনছেন আপনি বুঝতে পারছেন যে কত কিছুর উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন আজকে। ইনফ্যাক্ট এই সুযোগে আমি আরেকটা কোশ্চেন কৌশিককে করব। এটা তো আমার মানে সবার প্রশ্ন এটা। আমি জানি অনেকে এমএ করেছে, ওকে, নট অনলি দ্যাট, আমি জানি অনেকে করেছে, অনেকে জয়েন করেছিল আবার ছেড়েও দিয়েছে। আরে আমি পাশের বাড়ির লোকটা করেছিল মানে, কিন্তু সাকসেসফুল হয়নি। তা মানে আমি, তুমি কেন ভাবো আমি হব, বা আমি কি করে জানবো যে আমি হব সাকসেসফুল? এরকম প্রশ্ন তো রোজই পাচ্ছি, তুমিও নিশ্চয়ই পাচ্ছ, এখনো পাচ্ছ, ওকে। তুমি ইংল্যান্ড থেকে ফিরে এসছো, তাও লোকে সেটা বলছে, তাই তো? তো কি করে হ্যান্ডেল করতে, যখন তুমি শুরু করেছিলে তখন কি করে হ্যান্ডেল করতে? হ্যাঁ, মানে তুমি যেটা বললে অ্যাকচুয়ালি আমার এরকমই মনে হয়েছিল। একদিন সিউড়ি থেকে আসছিলাম, ওখানে ট্রেনের মধ্যে যে আলোচনা হচ্ছিল তাতে শুনে মনে হলো আমি সত্যি সত্যি বিজনেসটা করি না, কারণ ওখানে মুখ খুলতে পারবো না। 10 জন ডেলি প্যাসেঞ্জার আলোচনা করছে অ্যামওয়ের এগেনস্টে, এবং সেখানে যা আলোচনা হচ্ছে আমার মনে হচ্ছে সত্যি সত্যি ব্যবসাটা করি। আমার একটা গাড়ি কিনেছি এই ব্যবসা করে, সেই গাড়িতে চড়ে ঘুরি, এসব আমার না মনে হচ্ছিল সব ভুলভাল। মানে কিছুক্ষণ নেগেটিভে থাকলে আমার নিজের পজিটিভটাও হয়ে যায়, সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম। এক্স্যাক্টলি এরকম বলেই অনেকে যে হ্যাঁ এই তো আমার চেনাশোনা অনেকেই করেছিল। আমি বললাম অনেকেই করেছিল, বিজনেসে জয়েন করা আর করা কিন্তু আলাদা। জয়েন হয়তো অনেকে করেছে, সই করেছে, কিন্তু তারপরে প্রোডাক্ট হয়তো কিছু ইউজ করেছে, কিন্তু কি করেছে সেটা তো আপনি জানেন না, সেটা তো জিজ্ঞেস করেননি। এই বিজনেসে কিছু কিছু জিনিস করতে হয়, কিছু কিছু কাজ করতে হয়, সেটা আবার শিখতে হয়। ওনাকে যদি আপনি আমার সঙ্গে একবার বসান, আমি তাহলে কথা বলতে পারি, জিজ্ঞেস করতে পারি যে উনি কী কাজ করেছিলেন, তাহলে বুঝতে পারবো। না, ও বলেছে প্রচুর কাজ করেছে, এরকম কেউ বলে না। একটা দেখুন, একটা জিনিস, মানুষের ডিফেন্স মেকানিজম আছে, সমস্ত প্রাণীর আছে। মানুষের ডিফেন্সটা কি? একটা এক্সকিউজ দেওয়ার মতন ঘাড় খুঁজে পাওয়া, ঠিক আছে? মানে কখনোই বলবে না যে আমার দোষ হয়েছে, আমার ভুলে আমি এটা করেছি। সবসময় বলবে ও এইটা করেছে, এইটা করেছে, ওর জন্যই হলো না, তার জন্যই হলো না, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কখনো বলবো না যে আমার জন্য এটা হয়েছে। এটা আমাদের ডিফেন্স মেকানিজম।
এবং এখানেও কিন্তু সেটাই মানে হয় যে এই তো ও ফেল করেছে, ও ফেল করেছে, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ওরা ওকে এইরকমই গল্প বলেছে। আমরা প্রচুর চেষ্টা করেছিলাম, 3 জন লোককে বলেছি, তাও হয়নি। 2টো মিটিংয়ে গেছিলাম, কিছু করতে পারিনি। তো 2টো মিটিংয়ে যাওয়া বা 3টে লোককে বললে ব্যবসাটা হয় না। এইটাই আমরা ওদেরকে বলি, যে আমি সবসময় এটা বলি যে দেখুন, আমরাও যখন জয়েন করেছিলাম আমাদের সঙ্গে অনেক লোক জয়েন করেছে, অনেকেই ছেড়ে দিয়েছে, কিন্তু আমি শিখেছি, ব্যবসাটা করেছি, সেই জন্য 14 বছর টিকে আছি। আর যারা শেখেনি, করেনি, তারা বেরিয়ে গেছে। তো সেও তো বলবে যে হ্যাঁ আমি না 1998 সালে জয়েন করেছিলাম, আমিও করেছিলাম, আমি করে এখন লন্ডন গেছি, উনি এখন বাড়িতে আছেন। এই তো ব্যাপার। তো দুটোই, উনি যেরকম ছিলেন সেরকম অফিস যাচ্ছেন, বাড়ি আসছেন, লুঙ্গি পরে পাউডার মেখে ঘুরে বেড়াচ্ছেন, সন্ধ্যেবেলায় ভালোই আছেন, খারাপ কিন্তু নেই। সন্ধ্যাবেলায় পাউডার মেখে লুঙ্গি পরে ঘুরে বেড়ানোটা খারাপ না, কিন্তু ধাপিতে বসা, ধাপি গরম করা বেশ ভালো। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে লাইফের কোনো চেঞ্জ আর হলো না। আমি যদি না করতাম বিজনেসটা, তাহলে আমারও তাই হতো। তো যারা করেনি সিরিয়াসলি তারা হয় না। আর প্রচুর প্রফেশনে, যে কোনো প্রফেশনে সাকসেসফুল লোক তো আর লক্ষ লক্ষ হয় না। সমস্ত প্রফেশনেই কিন্তু সাকসেসফুল লোক কিছু হয়, আর অ্যাভারেজ অনেক থাকে, আর একদম ফেল করা লোকও অনেক থাকে। আমরা তো ফেল করা নিয়ে চিন্তা করি না, আমরা দেখি কে কে এটাতে পাস করেছে সেটা নিয়ে চিন্তা করি। মাধ্যমিক অনেকেই দেয়, কতজন ফেল করেছে, তাদের মধ্যে সব থেকে কম নম্বর যে 20 জন পেয়েছে তাদের তো নামের লিস্ট বেরোয় না, প্রথম 20 জনের নামের লিস্ট বেরোয়। ওটাও তো পিরামিড। দারুণ, কারেক্ট, দারুণ। কৌশিক, কিরিটিকে দাও তো 1 সেকেন্ড মাইক্রোফোনটা, আমি কারণ এই একই লাইনে একটা কথা বলবো। আচ্ছা, আমি যদি এই বিজনেসটা রিচ দিবস যখন করেছিল তখন যদি শুরু করতাম, তাহলে আমি সাকসেসফুল হতাম। কারণ আমি যাকেই বলি সবাই অ্যামওয়ে জানে। ওকে, কারণ আজকে যদি আমি শুরু করতাম যখন প্রথম অ্যামওয়ে কলকাতায় ঢুকছে সেই সময় করলে সবাইকে করতাম। এখনও কি অপরচুনিটিটা আছে না, যারা 12 বছর আগে করেছিল তাদের জন্য শুধু অপরচুনিটি? কারণ সবাইকে অ্যামওয়ে জানে, কি করবো বলো তো? হ্যাঁ না, হ্যাঁ, এটা একটা মজাদার ব্যাপার। একবার আমি কুচবিহারে গিয়েছিলাম, বুঝতে পেরেছো তো, এখানে গল্পটা বলতেই হবে। কুচবিহারে গিয়েছি আমি, তো স্টেশনে ব্যাক করবো, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি স্টেশনে। আমি তখন প্রথম এএলএস থেকে ব্যাক করেছি, তখন আমাদেরকে একটা কী বলে হুইল লাগানো একটা ব্যাগ দিয়েছিল, যাতে অ্যামওয়ে লেখাটা ছিল। তো হঠাৎ করে একজন ভদ্রলোক এলেন, এসে এইভাবে করে দেখলেন, দেখে না আমার দিকে তাকালেন, আর চোখটা এরকম করে বললো চলে। তো আমি না ব্যাগটাকে এরকম টেনে দেখালাম, বলে হ্যাঁ চলে। হ্যাঁ, বললো যে না না এইটা না ওইটা মানে অ্যামওয়ে চলে কিনা। আমি বললাম দেখুন, এ তো আর আপনার এই পরে কামরূপ এক্সপ্রেসের স্টপেজ নয় যে 5 মিনিট আসবে, 5 মিনিট কুচবিহারে ওয়েট করবে, চলে যাবে। হ্যাঁ, ইটস আ বিজনেস। থিং ইজ দ্যাট, বেসিক ব্যাপারটা কি বলুন তো, বেসিক ব্যাপারটা কিছুটা হয় যে যদি আমি কোনো একটা ব্যাপারে আমার যদি নলেজ না থাকে, তাহলে তুমি যদি আমাকে আমেরিকান ফুটবল সম্বন্ধে, আমি ফুটবল সম্বন্ধে আইডিয়া আছে, আমি মেসিকে চিনি, তুমি যদি হঠাৎ করে আমাকে এসে বলো যে আমেরিকান ফুটবল সম্বন্ধে বলো, তাহলে না আমি আমেরিকান বানানটা করতে পারবো, ফুটবল বানানটা করতে পারবো, আর বাকি যা বলবো মানে সেটা অল দ্য সেম। সো এই জায়গাটায় এসে তখন একটাই জিনিস হয় যে ওই যেটা কৌশিকদা খুব ভালোভাবে কভার করলো, যে সবাই তো করে ফেলেছে, আমি বাকি। আমি ছোট্ট একটা ইনস্ট্যান্স দিই, সবাই যদি করে ফেলতো তাহলে সবার বাড়িতে বাড়িতে অ্যামওয়ে প্রোডাক্ট। হ্যাঁ, 14 বছরে যেই টার্নওভার আমরা করেছি তার অন্তত আরও 1500 গুণ টার্নওভার আমরা আরও বেশি করতাম, কারণ সবাই করে ফেলেছে, সবাই ওই ইউজ করছে। নতুন লোক জন্মানো বন্ধ হয়ে গেছে গত 14 বছরে, আর নতুন লোক জন্মায়নি, বাড়ছে না, আলটিমেটলি গিয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু তুমি যদি কোনো একখানা নার্সিংহোমে গিয়ে মেটার্নিটি যদি ওয়ার্ডে যাও, একটা বেডও ফাঁকা নেই। ঠিক আছে, সবসময় নতুন লোক আসছে। আমরা হয়তো যাদেরকে একটা সময় কারা করবে, আমি আমার এজটা দিয়ে ভাবছি, কারেক্ট, আমি আমার এজটা দিয়ে ভাবছি কারা করবে, কিন্তু যারা 17 থেকে 18-তে চলে এলো, এই যে টোটাল অলমোস্ট 40% অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিটুইন 18 to 32, এই যে নাম্বারটা, ইটস হিউজ। আমি কিন্তু তাদের কথা ভাবছি না, তাদেরকে কোয়ালিফাই করছি না, কেননা ও বয়সে ছোট, আর এরাই তো বড় হবে। আসলে আমি আমার ওই থট প্রসেসটা ওই জায়গায় দেখে আমি আমার 4টের লোকের কথা ভাবছি। আমি যা নতুন লোকের সাথে আবার পরিচয় করব, আমি ধরে নিয়েছি যে আমার ডেথ হয়ে গেছে, যেহেতু ডেথ হয়ে গেছে আমার ভূতটা চলছে। সো আমার আর কারো লোকের সাথে কথা হবে না, কেউ আমাকে দেখতে পাবে না, আমার সাথে কথা বলবে না, যারা বলছে তারাও ভূত হয়ে আছে, সেই জন্য আমার সাথে কথা বলে। কারেক্ট। ভূতেরও যে ভবিষ্যৎ আছে।
তবে কিরিট এটা খুব ভালো একটা বললে। আমরা আজকে এখানে প্রায় কয়েক হাজার লোক বসে আছেন। ওকে, বিজনেসটা শুরু হয়েছিল 1998 সালে ইউ সি ইন্ডিয়াতে। তো কতজন লোক তখন 10 থেকে 12 তাহলে বছরের বয়সে ছিল? আমি আজকে 25 এর যদি নিচে 32 এর নিচে হয়, 32 এর নিচে তার মানে দাঁড় তারা করাও তখন কত লোক আছে? 32 এর উপরে 32 এর নিচে যারা আছে একটু 32 এর আওয়াজ নিচে দেবেন। যারা আছে? 32 এর নিচে যারা বসে আছেন, Awesome man, give them a big round of applause. তার মানে কৌশিক যখন এই ব্যবসাটা আমরা শুরু করেছিলাম, এরা লিগালি ওয়াজ নট না, মানে not supposed to পারমিসিবল। join. Not supposed to join. আরেকবার আওয়াজ হয়ে যাক তো 32 এর নিচে যারা বসে আছেন। That's it. That's it. প্রুভেন দ্য ফ্যাক্ট। ওকে, যাই হোক, খুব ভালো, দারুণ উত্তর। প্রশান্তদা, অনেক এই ব্যবসাটা খুব ভালো সব কিছু, কিন্তু উঠে যাবে না তো? না, আর এটা সত্যি কথা আসে, কারণ অনেক, তুমি কি মনে করো? হ্যাঁ, অনেক, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো আসে সেই সিকিউরিটির জায়গা থেকে, একটা সিকিউরিটি সম্বন্ধে চিন্তা। তার কারণ আদার্স কর্পোরেট লাইফে ওরা সেই জ্বরেই ভুগছে যে সব জায়গায় এরকম দেখছে কোথাও কোনো সিকিউরিটি নেই। আর এমওই বিজনেসে একটা ফিউচার আছে, এগুলো শোনার পরেও একটু অবাক লাগছে তাদের যে সত্যিই কি এটা হয়। কিছু না, তাদেরকে কয়েকটা শুধু একটু ডেটা দিলেই একটু তারা আশ্বস্ত হতে পারে যে অলরেডি 53 বছরের বেশি সময় ধরে এই এফএমসিজি কোম্পানিটা রাজ করছে। ইন্ডিয়াতে 1998-এ যখন শুরু করেছিল প্রায় শখানেক কোম্পানির পিছন থেকে, কিন্তু বাই দ্য টাইম এই 14 বছরে 7th লার্জেস্ট এফএমসিজি কোম্পানি আমায়। হ্যাঁ, কোম্পানি ইজ গ্রোয়িং, সর্বত্র কোথাও এরকম আমরা শুনিনি। মানে সে যে কোনো কান্ট্রির কথা বলি, সে কমিউনিস্ট কান্ট্রি হোক বা ধনতান্ত্রিক দেশ হোক, সব জায়গায় বিজনেসটা ভীষণ রকমভাবে সাকসেসফুল। আর কোম্পানির সিকিউরিটি আমি কী জন্য চাইছি, এখানে কি আমি কিছু ইনভেস্ট করছি? জাস্ট লাইক আমি একটা প্রোডাক্ট পারচেস করছি, আমি পয়সা দিলাম, প্রোডাক্ট নিলাম, তার সাথে তো আমার আর কিছু দেনা পাওনার ব্যাপার থাকলো না। সেও আমার কাছে কিছু পায় না, আমিও তার কাছে কিছু পাই না। আর একটা জিনিস মনে হয়, যেটা এর আগে কিরিটি সুন্দর কাভার করলো, ওই ওখানেও একটা সিকিউরিটির চিন্তা, স্যাচুরেটেড হয়ে যাবে না তো আমি আটকে যাব কি না, রাইট? কিন্তু ডেটা পরিষ্কার যে কোম্পানি এগোচ্ছে। আর যদি সবার কাছে আমাদের এটা অ্যাকসেপ্টেবল মনে হয়, ছোট্ট সাধারণ কাজের মধ্য দিয়ে যদি আমরা একটা বিকল্প কেরিয়ার করে দিতে পারি, তাহলে উঠে যাওয়ার প্রশ্ন কোথায়? কারেক্ট, মানে অ্যাকচুয়ালি এটা আসে মনে হয় এখন ইন্ডিয়াতে অনেক কোম্পানি যারা আসছে, কি একটা কোম্পানি হিজিবিজিবিজ, তারপরে আরেকটা ফ্লাই বাই নাইট, অনেক হ্যাঁ ওরকম আছে, তারপর কি একটা কোম্পানি ছিল ডোন্ট কেয়ার, এরকম একটা কী সব কোম্পানি ছিল। সেইগুলো থেকে আমাদের এইগুলো আমরা ভাবি, কারণ অন্যান্য দেখলে যা হয়। কিন্তু অ্যামওয়ের যা হিস্ট্রি 52 বছর এবং যা আমরা দেখে এসেছি, মানে চিন্তা করা যায় না। এখন অলরেডি ডিক ডিভস হল অফ ফেমে ইন্ডাক্টেড হয়েছে, মানে মানে সত্যি কথা কোনো তুলনা করা যায় না। একদম তাই, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, আমি শুভাশিসকে কতগুলো প্রশ্ন করে আজকের এই ভেরি ইম্পর্টেন্ট প্যানেলটা শেষ করব। শুভাশিসের এই সব কিছু না ঠিক আছে, মানে আমরা অনেকে খুব ভালো প্রশ্নের উত্তর দিতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু মাঝে মাঝে দেখবে প্ল্যান দেখাতে গিয়ে মানে ভালো, কিন্তু মানে কিছুতেই আর শুরু করতে পারছি না। মানে আজকে মানে এইটা কেন, মানে মানে মনে হচ্ছে না ঢেকুরটা আটকে গেছে, মানে কীরমভাবে এটা কি করবে তখন, মানে আমি উইল লেট ইউ নো লেটার, এরকম একটা কী করবে? একদম এই জিনিসটা আমাদের মানে প্রায় প্রত্যেকেই যারা বিজনেসটা করছি, প্ল্যান দেখাচ্ছি রেগুলারলি, তাদের প্রায় প্রতিদিনই এটা শুনতে হয়। কারণ বেশিরভাগ লোকই ডিসিশন নিতে সবাই একটু ভয় পায়, যে কোনো একটা নতুন ডিসিশন নিতে গেলে একটু ভয় পায়, ইনডিসিশনে ভোগে, আর সেটা মুখ ফুটে জানাতেও পারে না, বা মানে সেটা নিজের কাছে মনে হবে যে আমি যেন হেরে গেলাম, কেউ যেন না বোঝে, তাই ওই রকমভাবে একটা আড়াল করার চেষ্টা করে। ঠিক আছে, আমি তোমাকে পরে জানাবো। এখন ওই পরে জানাবো এখনটাকে আমাদের যদি ঠিকভাবে আমরা হ্যান্ডেল না করতে পারি, তাহলে কিন্তু অনেক সম্ভাবনাই নষ্ট হবে, কারণ বেশিরভাগ লোকই ডিসিশন নিতে পারে না। এবারে এই ঠিক আছে আমি জানাবো এখন, এটা আমরা বিভিন্ন স্টেজে শুনি। আমি হয়তো একজনকে 1-on-1 প্ল্যান দেখাচ্ছি, কিংবা কোনো একটা হোম মিটিং করছি, সেখানে যারা বুঝতে পারছে যে এবার আমাকে একটা কিছু ডিসিশন নেবার, কিন্তু নিতে পারছি না, প্ল্যানটা শেষ হওয়ার মুখেই ওর একটু তাড়া পড়ে যায়।
ঠিক আছে, আমি সব শুনলাম, তো আমি জানাবো। আর কিন্তু তুমি কি জানাবে? তুমি আগে জানো, তারপর তো জানাবে। আর যেটা সাধারণত তারা করে ফেলে সেটা হচ্ছে যে তাদের ভালো তো লেগেছে, টাকা রোজগার করতে ভালো লাগবে না সেটা তো হতে পারে না, কিন্তু তাদের মনের মধ্যে একটা মানে ডাউট থাকে যে আমি কি পারবো, সেটাকে লুকোবার জন্যই এগুলো বলে। আর তারপরে তারা গিয়ে মানে কিছু লোকের সঙ্গে আলোচনা করে ফেলে, বা যারা বিজনেসটা আগে করেছে বলে জানে, হয়তো ফেল করেছে, তাদের কাছে গিয়ে পরামর্শ নেয়। এগুলো খুব স্বাভাবিক ঘটনা। তা আমাদের কিন্তু বিজনেসটাকে এগোতে হলে এইগুলোকে একটু প্রোটেক্ট করার ব্যাপারে একটু সচেষ্ট থাকতে হবে। তাই আমি নর্মালি যেটা করি, যদি প্ল্যান দেখে আমি হয়তো ফলো আপটা বুক করতে পারার আগেই ও হয়তো ঠিক আছে আমি জানাবো বলে চলে যেতে চাইছে, আমি তাকে বলি হ্যাঁ নিশ্চয়ই তোমার আজকে তাড়া আছে, তুমি নিশ্চয়ই যাও, তোমার এক্ষুনি এমন কিছু তাড়া পড়েনি যে এখনই তোমাকে কিছু বলেই যেতে হবে। তবে ব্যবসাটা তো তোমার ভালো লেগেছে, রোজগার তো তোমারও দরকার, এ ব্যাপারে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে আমি তোমাকে একটু হেল্প করতে পারি। তুমি কোন কোন সোর্স থেকে ঠিক ঠিক ইনফরমেশানগুলো পাবে বা সেরকম কিছু লিটারেচার আমি তোমাকে দিতে পারি, যেটা তুমি পরে আরও স্টাডি করলে তোমার ডিসিশন নিতে সুবিধা হবে। এই করে আমি চেষ্টা করি তাকে একটা মানে লিড প্যাক দেওয়ার চেষ্টা করি, যাতে আমি তার সঙ্গে একটা ফলো আপ বুক করতে পারি। আর তাকে কয়েকটা ব্যাপারে সাবধান করে দিই যে দেখো এই আমি ফলো আপটা বুক করছি হয়তো একদিন বা দুদিনের মধ্যে, কিন্তু তার মধ্যে তাকে সাবধান করে দিই যে এর মধ্যে তুমি কিন্তু অনেকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলে ফেলো না, বা কারো কাছে কোনো সাজেশনও চেও না। তুমি বরং তোমার মনের মধ্যে যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো একটু লিখে রাখো। আর আমি হয়তো তাকে অ্যামওয়ে ওয়েবসাইট বা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট এরকম কিছু ইম্পর্টেন্ট ওয়েবসাইটের রেফারেন্স দিলাম, তুমি এগুলো চেক করে দেখো, তুমি হয়তো অনেক উত্তর পাবে। আর আমি তোমার কাছে অমুক দিনে যাচ্ছি, গিয়ে তোমার সঙ্গে বসে তোমার এই যা কিছু প্রশ্ন আছে সেগুলো হ্যান্ডেল করব। এটা একটা করার চেষ্টা করি। আবার অনেক সময় হয় ফলো আপ করতে পারলাম, কিন্তু তারপরেও সে ডিসিশন নিতে মানে ভরসা পাচ্ছে না, ঠিক আছে জানাবো এখন। তখন আমি তাকে বলি যে দেখো তুমি তো মোটামুটি তথ্যগুলো পেয়েছো, এর ওপরেই তোমাকে ডিসিশন নিতে হবে, হয় হবে হ্যাঁ, না হলে না, কোনো অসুবিধে নেই। আর তোমার হয়তো আজকে প্রায়োরিটি বা ফোকাস অন্য কিছুতে বেশি, তোমার মনে হচ্ছে যে এটা আমি এক্ষুনি করতে পারবো না, নো প্রবলেম। কিন্তু তুমি যখন দেখতে পাবে নিজের চোখে যে এই ব্যবসাটাই তোমার আমার মতন আরও কত লোক একই রকম সুবিধে অসুবিধার মধ্যে থেকেও কিভাবে বিজনেসটা বিল্ড করছে, তার জন্য তুমি যদি একদিন আমার সঙ্গে যাও, একটা সেমিনার দেখো, তাহলে আমার মনে হয় তোমার ডিসিশনটা নিতে সাহায্য হবে, ট্রাই ডিসিশনটা নিতে। আমি কিন্তু তোমাকে কখনোই জোর করছি না, আর তুমি ফিল রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল। আর সেই কটা দিন তো আমরা নিশ্চয়ই তোমার ব্যবসা করা না করা সাকসেসফুল হওয়া সেটা তো পরের কথা, যে অসাধারণ প্রোডাক্টগুলো আমাদের আছে সেই প্রোডাক্ট তো তোমার আমার প্রত্যেকের বাড়িতে দরকার আছে। তা এই প্রোডাক্টগুলো আমরা ততদিন কিছুটা ব্যবহার করি, সেগুলো সম্বন্ধে তুমি একটা অভিজ্ঞতা সঞ্চয় করো। ইন দ্যাট মিন টাইম আমি তোমাকে নিয়ে একটা ফাংশনে যাই, সেখানে নিজের চোখে দেখে নাও, তারপর ডিসিশন নেওয়া যাবে। এখন এইভাবে তাকে একটু কমফোর্টেবল করে নিই, এবং আমার সবসময় উদ্দেশ্য তাকে বাইরের নেগেটিভ থেকে প্রোটেক্ট করা এবং ট্রু পিকচারটা, বিগ পিকচারটা তাকে একটা দেখানোর সুযোগ বার করা। তবে যে সবসময় এটাতে 100% সাকসেসফুল হওয়া যাবে সেমন তো কোনো গ্যারান্টিই নেই। কিছু লোক থাকবে তারা কোনো দিনই সাহস পাবে না, তখন তাদের পেছনে পড়ে না থেকে আরেকজন নতুন লোক খুঁজে নেওয়া হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। খুব সুন্দর। ইনফ্যাক্ট সুভাষিস তুমি যেটা বললে পুরোপুরি একদম একটা ফলো আপ, এই ফলো আপটা পুরো করলে কিন্তু এইটাই লোকজন যদি স্মুথলি করতে পারে তাহলে তাদেরও তোমার মতো বিজনেস হবে। লাস্ট কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবো একটা, যে তুমি একটা খুব বড় কথা বললে এর মধ্যে, যেটা আমার মাথায় এলো। তুমি বললে আমি তোমাকে একটা মিটিংয়ে নিয়ে যাব। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ অনেকে জয়েন করার পর বলে আমি ওই মিটিংয়ে যেতে পারবো না, মানে মিটিং সবই ভালো কিন্তু ওই মিটিং সায়েন্স সিটিটা নয়, সিটি সেন্টারে যেতে পারি কিন্তু সায়েন্স সিটিতে নয়। কিন্তু এইটা কি করে বলবো, মিটিংয়ে যদি না যাব আমি কি কি তার উত্তর কি? তার উত্তর বলতে, মিটিংয়ে যদি সে একান্তই না যেতে চায় তাহলে তো তাকে আমি কোনোদিনই নিয়ে যেতে পারবো না। আমার সবসময় আমার অ্যাটিটিউডটা থাকে তাকে রাইট ডিসিশনটা নিতে হেল্প করা, যাতে কি কি সোর্স থেকে সে ইনফরমেশনগুলো পেতে পারে, একটা ট্রু পিকচার পেতে পারে, সেইটা তাকে দেখানোর সুযোগ করে দেওয়া। আর তাকে বলি যে এখানে মিটিংয়ে যাওয়া মানে যে তোমাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে, অনেক কিছু জ্ঞান নিতে হবে, জাস্ট ইউ চেক ইট আউট, যে কারা বিজনেসটা করছে, কীরকমভাবে এগোচ্ছে, সত্যি যা যা তোমাকে আমি বললাম সেগুলো সত্যি কি না সেটা একবার তুমি নিজের চোখে দেখে নাও, তারপর তুমি ডিসিশন নেবে। এইভাবে আমি চেষ্টা করি। এবং আমার মানে যদি
সারা সপ্তাহে আমি 5 জনকে প্ল্যান দেখিয়ে থাকি, 5 জনকে ফলো আপ করে থাকি, আমি 5 জনকেই মিটিংয়ে আসার জন্য তো নিশ্চয়ই বলবো, তবে কি আমি 5 জনকেই আনতে পারি? যদি তার মধ্যে 2 জনও আসে, 1 জনও আসে, 3 জনও আসে, সেটাই আমার লাভ। প্রত্যেক উইকে যাতে আমাদের দেখানো প্ল্যান থেকে কিছু না কিছু লোককে আমি কিন্তু মিটিংয়ে আনতে পারি, সেটাই হচ্ছে। কারণ আমি একটা মানে কোনো সিডিতেই শুনেছিলাম, যতদূর মনে হচ্ছে কুমারের বোধহয় সিডি, খুব ভালো লেগেছিল। আমরা 4 বেসিক্স যেটা বলি, ওর বলেছিল সেই মিটিংটাতে যে ওপেনটাই হচ্ছে ফলো আপ, মানে লিস্ট বিল্ড করো, ইনভাইট করো, তাকে প্ল্যান দেখাও, ওপেনে নিয়ে যাও, ফলো থ্রু করো। ওপেন ইজ ইটসেলফ ফলো আপ, কারণ ওখানে দেখলে তার মনের মধ্যে যা যা ডাউট, যা যা কোয়ারিজ আছে, সেগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। তো সেটার ব্যাপারে আমরা আরেকটু সচেষ্ট থাকতে পারি। খুব ভালো, দারুণ, একদম মানে এইটাই যেটা বুঝতে পারলাম, মিটিংয়ে যাওয়া জরুরি, কিন্তু একদম প্রথম দিকে হবে না, এই সুন্দরভাবে তাকে বুঝিয়ে পরে মানে আলটিমেটলি আমাদের নিয়ে আসতে হবে। খুব ভালো, মানে আজকে এই যে আমরা আজকে এটা শুনলাম, আমার মনে হয় আর এরপরে কোনো ডাউট থাকার কোনো কথা না। কারো এরপরে আর কোনো প্রশ্ন আছে? দুজনের নেই? বাকিদের আর কোনো প্রশ্ন থাকা উচিত? সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, আমরা নিশ্চয়ই আবার দেখা হবে। While the techniques and approaches suggested may have worked for others, no one can guarantee that they will work for you. We hope, however, that the ideas presented here will assist you in developing a strong and profitable business. This product has been produced independently of Amway Corporation. Purchase of this product is